আমন্ত্রণ আপন ভুবন অনুষ্ঠানে। দর্শক, গত পর্বে আমরা হাজির করেছিলাম কণ্ঠশিল্পী কর্নিয়াকে। তার অনেক মজার মজার গল্প আমরা গত পর্বে শুনেছিলাম, কিন্তু তারপরেও কিছু বাকি রয়ে গেছে, সেগুলোই আজ আপনাদেরকে জানাবো। কেমন আছেন আজকে? আজকে খুব ভালো আছি। গত পর্বে আমরা জেনেছিলাম যে আপনার ছোটবেলা, আপনার মার আপনার প্রতি যেই অবদানটা রয়েছে, কেন আপনারা বলেছিলেন যে আপনার মাই হচ্ছেন আপনার পিলার অফ দি সাকসেস। কিন্তু আমরা আজকে একটু পার্সোনাল বিষয়ে একটু আলাপ করব। যেমন সেটা হচ্ছে যে আপনারা জানি যে এখনো আপনি একাই আছেন, তো কবে দোকা হওয়ার ইচ্ছা রাখছেন? একাই আছি দোকা? ওকে, আই ডোন্ট নো, এখনো জানি না, বাট অ্যাটলিস্ট 1-2 বছরের মধ্যে চাচ্ছি না। আর বাট আল্লাহ তাআলা যদি ওরকম একটা সিচুয়েশন করে দেয়, গড নোজ, জানি না কি হবে, হয়ে যেতে পারে, এটা বলা যাচ্ছে না। পড়াশোনা তো শেষ হয়ে গেছে? পড়াশোনা হ্যাঁ, বিবিএ কমপ্লিট করেছি, এমবিএটা কন্টিনিউয়াস চলছে। আচ্ছা। আর এই তো এখনো জানি না, মানে বাসা থেকে অ্যাটলিস্ট আমাকে ওরকম প্রেশার কখনোই করে না। আর আমারও এই মুহূর্তে খুব একটা ওর মধ্যে নেশাও নাই যে বিয়ে করতে হবে, এখনো চিন্তা করতে পারছি না, কারণ আমি ওটাকে হ্যান্ডেল করতে পারবো কিনা, বিকজ আমি মিউজিক নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ওইটা একটু বাসায় একটা বড় সাপোর্ট থাকা লাগে। হ্যাঁ, বাসায় মমও এখন আমাকে খুব একটা করছে না। সো এখন পর্যন্ত আমি ভালো আছি অনেক। আচ্ছা, আপনার পছন্দের একটি নজরুল সঙ্গীত আমাদের শোনাতেন? পছন্দের নজরুল সঙ্গীত, ওকে, আমার ভীষণ পছন্দের একটা গান করছি। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না চলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। অনেক সুন্দর। আচ্ছা, নতুন শিল্পীরা চলচ্চিত্রে যখন গান গাইতে আসে, আপনি তো একজন নতুন শিল্পী হিসেবে গেছেন, কিন্তু ততদিনে আপনার একটা অবস্থান তৈরি হয়ে গেছিল, কারণ আপনি পাওয়ার ভয়েস থেকে সেরা শিল্পী হিসেবে গেছেন। কিন্তু অনেকেই থাকে যে নতুন শিল্পীরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে খুব স্ট্রাগল করতে থাকে, শুধু প্লেব্যাক না, মিডিয়াতেই নতুন শিল্পী। আপনার কাছে কি মনে হয় যে নতুন শিল্পীদের জন্য মিডিয়ার অবস্থানটা কীরকম হওয়া উচিত? স্ট্রাগল কিন্তু সবাইকে করতে হচ্ছে কম বেশি। আমি একটা প্ল্যাটফর্মে এসেছি বলে হয়তো বা এখানেও কিন্তু আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি এক সময় একদম আননোন একটা পার্সন ছিলাম, আমি ওরকম বিভিন্ন জায়গায় গান করতাম। সো আর যারা এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম থেকে আসে নাই, পাওয়ার ভয়েস বা থেকে, তাদের আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট দেখা যায় যে তাদের ফ্যামিলি যদি তাদেরকে সাপোর্ট করে, লাইক এই যে এখনো ভিডিও চলছে, ওনারা যদি ওনাদের পার্সোনালি যদি গান তৈরি করে বিভিন্ন ভালো ভালো কম্পোজারের কাছ থেকে, তারপরে ভিডিও করে, এরকম আসছে তো, অনেকেই আসছে। যদি ভাগ্যে থাকে তো ক্লিক করছে, ভালো গান করলে তো ডেফিনেটলি একটা মূল্য তো আছেই। সো হ্যাঁ, পরিশ্রম করলে ডেফিনেটলি একটু হলেও পারিশ্রমিক, মানে ভালো কোনো কিছু মানে আসেই। আচ্ছা, ভালো গান, আপনি বললেন ভালো গান করলে বা ভালো চর্চার মধ্যে থাকলেই আর কি বিষয়টা হয়তো বা একদিন সময় সাকসেসটা আসবে, কিন্তু এই সাকসেসটাকে অনেক সময় শর্ট টার্ম সাকসেস হয়ে যায়। যেমন দেখা যায় আমি ভালো গায়ক অতটা না, কিন্তু আমার বেশ ভালোই অ্যামাউন্টে টাকা আছে, হ্যাঁ, আমি সেটাকে খরচ করে ওই যে বলেন না, যে একটু আগে আমরা গত পর্বে আমরা আলাপ করেছিলাম যে বুস্টিং করা বা করা বা একটা মিউজিক ভিডিও করলাম, সেটা হিট হয়ে গেল ব্যাস। কিন্তু এগুলা কি শর্ট টার্ম বলে মনে হয় না? যে এইটুকু করে কতটুকু হবে? আপনি ডেফিনেটলি সুন্দর একটা কোশ্চেন করেছেন, এরকম আসলে এখন অনেকেই করছে। বাট যারা স্টে করে না, তাদের আসলে অনেকে আছে যে আমি বলবো আপনাকে যে গান খুব অল্প করেছে বা শিখে আসে না, বাট গড গিফটেড একটা ভয়েস। যদি তারা ঠিকমতো রেগুলার যদি প্র্যাকটিস না করে, ওটা কিন্তু কিছুদিন পরে স্টপ হয়েই যায়, এটা কিন্তু হয়ে যায়। বাট যারা আসলে গান একদম শিখে এসেছে, তাদেরকে ঠেলে ফেলে দেওয়া খুবই ডিফিকাল্ট। সো ডেফিনেটলি যদি যারা আসছে তাদেরকেও প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে ফিল্ডে থাকা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে খ্যাতির যে বিষয়টা, যেমন অনেকে আছে যে গান করেছে, হিট হয়েছে, বাট স্টেজ যখন পারফর্ম করতে বলা হয় বা লাইভে যখন আসে, তখন কিন্তু একটা বিপদে পড়ে যায়। সো এই দিকটা একটু খেয়াল করতে হবে। আর
আমি তো বললে অনেক কিছু বলে ফেলছি, মানে না, বলো। ছোট মুখে অনেক কথা বলে ফেলছি। আমরা তো শুনতেই চাচ্ছি আজকে আপনার কাছ থেকে। সো লাইভ আসলে একটু ডিফিকাল্ট, আমরা নিজেরাও করছি তো, যে আমরা যখন লাইভে কোনো একটা প্রোগ্রাম করতে আসছি আমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা লাইভে এসে কিন্তু বিপদে পড়ে যাচ্ছি। আমাদের কি সুর কিন্তু ঠিক থাকছে বা থাকছে কি না, বা কেমন মিউজিক পাচ্ছে, এই সব কিছু মিলে এতটা টেনশনের মধ্যে থাকি না, মনে হয় যে ওইটা একটা এক্সাম। আমার কাছে মনে আছে যে আমি তো প্রায় দেখা যায় যে ঈদের সময় বা বিভিন্ন অকেশনালি কিন্তু আমরা লাইভ করে থাকি, বিশেষ করে ঈদের সময় আর কি। দেখা যায় যে বিভিন্ন চ্যানেলে ঘোরালেই দেখা যাবে যে কর্নিয়াকে খুঁজে পাবে। ঠিক আছে, গত বছর আমার মনে হয় আমি 4টা লাইভ করেছি, মানে একদিন পর পর লাইভ করেছি। সো আমাকে অনেকে বলছে যে তোমাকে ঘুরালেই চ্যানেলে, এখন আমাকে সবাই অনেক পছন্দ করে, আমাকে ডাকে, ভালো লাগে। আচ্ছা, সো আমার মনে হচ্ছিল যে আমি ঈদের সময় কেন আমি লাইভটা নিয়েছি, আর এটা একটা এক্সামের মতো, প্রত্যেকটা দিন আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমাকে ঈদের দিন পর্যন্ত আমি কোনো মানে কাউকে আমি হ্যালো বলতে পারছি না যে ঈদ মোবারক জানাবো। আমাকে অনেকে টেক্সট করছে যে কেমন আছো, ভালো আছে, ঈদ মোবারক, হ্যান ত্যান, আসো বাসায় আসো, আত্মীয় স্বজন আসতে বলছে। বাট আমি এতটাই টেনশনের মধ্যে, আমার লাইভে কি হবে, লাইভ কিভাবে গাইবো না গাইবো, এত টেনশনের মধ্যে কি গান করবো না করবো সব কিছু মিলে দেখা যায় যে একটা এক্সামের মতো হয়ে যায়। সো অনেক বেশি সিরিয়াস থাকতে হয় এই লাইভের ব্যাপারে। সো উইদাউট প্র্যাকটিসে কিভাবে পসিবল, নো ওয়ে। সেটাই, আমরা আরো গল্প করব। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আপন ভুবন অনুষ্ঠানে। আমরা গল্প করছিলাম কর্নিয়ার সাথে। কর্নিয়া, আপনি বলছিলেন যে স্টেজ শো বা স্টেজ প্রোগ্রাম করতে গেলে আসলে ঠিক এক্সামের মতো লাগে। আপনার কি প্রথম স্টেজ শোর কথা মনে আছে? সেদিন কেমন লেগেছিল? বেসিক্যালি এক্সামের মতো লাগে হচ্ছে স্টেজটা আমি অনেক কমফোর্টেবল, ওখানে আসলে দেখা যায় যে খুব বেশি টেনশন করতে হয় না, তারপর আলাদা একটা টেনশন আছে। এইজন্য বোধহয় পাওয়ার ভয়েসে আপনার খুব একটা সমস্যা হয় নাই, কারণ আপনি এর আগে স্টেজ পারফর্ম করতেন, তখন একটু তো ইজি হয়ে যায়। হ্যাঁ, লাইক যেমন আপনি যদি আমি আপনার কথাই বলি যে আপনি যদি খুব কবিতা সুন্দর আবৃত্তি করতে পারেন, আপনি কিন্তু ইজিলি সুন্দরভাবে কথা বলতে পারবেন, আমার কাছে মনে হয়। আই ডোন্ট নো, যদিও আমি ওইটা না, বাট আমার এটা মনে হয় যে হ্যাঁ আমি আগে পারফর্ম করেছি বলে কিন্তু একটু হলেও কমফোর্টেবল। দেখা যায় যে যদি আমি না পারতাম দেখা যায় ভয়ে কিন্তু কাঁপছি। এটা আমার আগে হতো। আমার মনে আছে ফার্স্ট যখন ক্লোজ আপ ওয়ান, বা এটা ফার্স্টে তো ক্লোজ আপ ওয়ান দিয়ে স্টার্ট হয়, সো আমি সেকেন্ড বারে আমি একবার ইয়ে করেছিলাম, অডিশন দিয়েছিলাম, বাট ওখানে গান করতে গিয়ে আমি ভয়ে টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি তো ঘামছি টোটালি, আর স্টেজে গিয়ে এরকম এরকম করে পা কাঁপছে, ইনফ্যাক্ট আমার গলাও কাঁপছে, আমি গান করছি তো নার্ভাস হয়ে গেলে অনেক গলা কাঁপে। বাট আমি যখন 3-4 বছর চলে যাওয়ার পরে যখন পাওয়ার অফ আসলো, দেন আমি তো বেশ কমফোর্টেবল, বিকজ আমি অলরেডি শো করেছি। আমাকে যদি কেউ একজন গান করতে বলে, যেমন ফার্স্ট টাইম আপনাকে বলেছিলাম যখন আমাকে একটা গানের কথা বলছে যে এটা গাও, এটা গাও, এটা গাও, আমি কিন্তু ধামধামা করে গিয়ে যাচ্ছি, এবং আমি জানতাম যে হ্যাঁ আমার মনে হয় যে আমি, কারণ সব জায়গাতে আপনার একটা দখল ছিল, যে গানের একটা দখল ছিল, আর যে কোনো জায়গায় নিজেকে মানে প্রেজেন্ট করাটা একটা ইয়ে হয়ে গেছিল, ইজি ছিল আর কি। তো পাওয়ার ভয়েসের যে পরের রাউন্ডগুলোতে গিয়েছেন তখনও তো আর কোনো সমস্যা নেই, কিন্তু তখন আপনি বলছেন আপনি একটু সিরিয়াস পরে হয়েছেন, প্রথম দিকে এতটা সিরিয়াস ছিলেন না, আর একটু বেশ পরে গিয়ে সিরিয়াস হয়েছেন। কারণ ফার্স্টে তো অনেক মানুষের মধ্যে এটা তখন মনে হচ্ছে যে হ্যাঁ হয়ে যাবে, আর যখন দেখা যাচ্ছে যে সবাই আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস জোনে যাচ্ছে, সো তখন একটা ভয় কাজ করছে, না আমাকে টিকতে হবে প্লিজ। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি লাইফে কোনো কিছু একটা মানে আমাকে শাইন করতে হবে এনিহাউ, মিউজিকের ক্ষেত্রে যেহেতু আমার একটাই গুণ আছে, ওটাকে আর কি একটু কাজে মানে পলিশ করে কাজে লাগাতে হবে। সো আর এটাও মাথায় ছিল যে আমার মায়ের একটা স্বপ্ন ছিল, মায়ের স্বপ্নটা একটু পূরণ করতে হবে, সো তখন বেশি সিরিয়াস হয়ে গেছিলাম। পাওয়ার ভয়েসে গিয়ে কখনো মানে ওই যে বললেন কোন জায়গাতে মানে বোধহয় ফাইনাল রাউন্ডে গিয়ে কি খুব বেশি নার্ভাস হয়েছিলেন? না, আমি টেনশন একটু আগেই করতাম যে আমার অ্যাটলিস্ট টপ 10-এর মধ্যে যেতে হবে, তখন একটু বেশি টেনশন ছিল। এরপর যখন টপ 10-এর মধ্যে আসছি তখন একটু কম, যে আচ্ছা ফাইন আমি 10-এর মধ্যে আসছি, এটাই অ্যানাফ, ওকে ফাইন। তারপর আস্তে আস্তে তো টপ 6-এর মধ্যে আসলাম, 6 থেকে আমাদের আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি হই, তখন 6-এর মধ্যে যখন এসেছে তখন ওকে ফাইন, 6-এর মধ্যে তো অ্যাটলিস্ট এসেছি, এখন নো টেনশন। কিন্তু কারণ তখন তো ভোটের একটা ব্যাপার ছিল, কারণ ভোট দর্শকরা কাকে ভালোবাসে না বাসে এটা একটা ব্যাপার ছিল।
যখন দর্শকরা আমাকে ভালোবাসবে কি বাসবে না বা আমাকে ভোট করবে কি করবে না এটা নিয়ে একটা টেনশন, তখন আলাদা একটা টেনশন ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড যদি হই ফাইন। তো যখন আর কি সেকেন্ড হয়ে গেলাম তখন মনে হচ্ছে মাই গড, মানে তার আগে মনে ছিল যে আমি যদি ফার্স্ট হয়ে যেতাম, যদি ফার্স্ট হয়ে যেতাম। কিন্তু সেটার জন্য কি আক্ষেপ হয়? মনে হয় যে না, আক্ষেপ হয় না, একদমই হয় না। বিকজ আমার মনে হয় যে যারা আমি এতদিনে যা দেখেছি যারা ফার্স্ট হয়েছে তারা কেন জানি থাকছে না, মানে কেমন জানি মানে স্ক্রিনে দেখা যায় যে সেকেন্ড যারা তারা কিন্তু ভালো করছে, সেকেন্ড থার্ড যারা আছে টপ 10 এর মধ্যে, ফার্স্ট কিভাবে জানি একটু মানে তাদের মানে লাক ফেভার করছে না নাকি তাদের ব্যাড লাক, আই ডোন্ট নো। বাট আমি সেকেন্ড হচ্ছি, খুব হ্যাপি। বাট মম একটু খারাপ, মমের অনেক খারাপ লেগেছে, মম অনেক কান্নাকাটি করেছিল যে কেমন ফার্স্ট হলো না। বাট আমি এম সো হ্যাপি যে সেকেন্ড হয়েছি, থ্যাংক গড যে অ্যাটলিস্ট সেকেন্ড হয়েছে। এত মানুষের মাঝখানে সেকেন্ড হওয়াটা ইজ টু টাফ, টু টাফ। এরপরে ওই তখনই তো মানে যখন আপনারা এই ধরনের একটা প্ল্যাটফর্মে চলে আসেন তখন তো বেশ চারপাশ থেকে মিউজিশিয়ানরা বেশ আপনারা তখনই কি কোনো আমন্ত্রণ পেয়েছিলেন কোনো প্রোগ্রামে বলা যায় বা কোনো গানের জন্য বা কোনো গীতিকার বা সুরকার আপনার সাথে প্রথম কে যোগাযোগ করেছিল? যখন আমরা পারফরমেন্সে যখন ছিলাম তখনই আমি আর আমার পারফরমেন্সে একজন ছিল আমাদের কলিগ রাজু, আমরা দুইজন একটা ফিল্মে গান করেছিলাম ফার্স্ট। আমরা তখন আমরা ইয়েতে ছিলাম, ক্যাম্পে ছিলাম এবং টপ 10 আমরা মোটামুটি ছিলাম তখন আর কি। আমি আর ও ফার্স্ট ফিল্মে গান করতে পাই, সুযোগ পাই। ইমন শাহ স্যারের সুরে, কবির বকুল স্যারের লেখায় একটা ফিল্মে গান করেছিলাম। আচ্ছা, গানটা যদি একটু শোনাতেন, প্রথম গানটি। ওটাই বোধহয় আপনার নিজস্ব প্রথম গান? এটা আমার নিজস্ব ফার্স্ট ফিল্ম সং। আচ্ছা, ওটা ফিল্মের একটা গান। স্বপ্ন নামের নীল আকাশে হঠাৎ যেন উড়েছি, হাতে ছোঁয় তোমারই হাত, সুখ পৃথিবী ঘুরেছি, ভালোবাসার মিষ্টি রোদে তোমার সাথে ঘুরেছি, ভালোবাসার মিষ্টি হাওয়ায় তোমার সাথে ঘুরেছি। অনেক সুন্দর, খুবই সুইট একটা গান। অনেক আমাদের ইমন স্যার অনেক সুন্দর সুন্দর, মানে গানটি এত সুন্দর করেছে না, আমি ফার্স্ট এক্সপেক্টই করিনি যে এই গানটি করবো। বিকজ এই গানটি গাওয়ার জন্য আমরা ক্যাম্প থেকে আমাদেরকে সিলেক্ট করা হয় 6 জনকে, 3টা মেয়ে 3টা ছেলে। সো আমি ধরে রেখেছি নো, আমি যেহেতু অল টাইম দেখা যায় যে ব্যান্ড সং করছি, রক সং করছি, একটু ফানি সং আইটেম নাম্বার করছি, আমাকে এই ধরনের সফট গান দেওয়ার কথাই ছিল না। বাট যখন আমরা এক একজন সিরিয়াল গান করছি, স্যার হঠাৎ করে বললো যে তুমি আর রাজু গাইবে। আমি সো মাই গড, এটা কি, মানে আমি এতটা হ্যাপি হচ্ছিলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি এক্সপেক্টই করি না যে মানে এটা হবে। সো একদমই কপালের ব্যাপার, লাক ফেভার করেছে। সো গানটি খুব ভালো হয়েছিল সেদিন। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, তবে আমরা আরো গান শুনবো বলে রাখছি। দর্শক, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে, সাথেই থাকুন, কর্নিয়ার আরো গান আর মজার গল্প শুনবো। আবারও আমন্ত্রণ আপন ভুবন অনুষ্ঠানে। আমরা গল্প করছিলাম কর্নিয়ার সাথে। কর্নিয়া, আপনি বলছিলেন যে স্টেজ শোতে আপনার বেশ দখল আছে, কিন্তু এটা কি হয় না যে স্টেজ শো করতে গেলে গলার উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়, দেখা যাচ্ছে খুব লাউডলি বলতে হচ্ছে, হ্যাঁ, আর দর্শকের একটার পর একটা মানে রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এটা শুনতে চাই, এটা শুনতে চাই। কেমন লাগে তখন? খুবই কঠিন একটা কাজ। অনেকেরই ধারণা যে স্টেজ পারফর্ম করছে শুধু গানই করছে, সেজে গুজে আসে গান করে চলে যায়। বাট গান করতে গেলে প্রচুর পরিমাণে এনার্জি লাগে, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হয়। আমার মনে হয় যে আমি স্টেজে ওঠার আগে আমি একবার খাওয়া দাওয়া করি, স্টেজ থেকে নামার পর মনে হয় যে খাওয়া দাওয়া শেষ, হজম হয়ে গেছে। কারণ একটা জায়গায় প্রোগ্রাম করতে গেলে আমি তো স্টিল হয়ে আমি একদম একদম সোজা হয়ে গান করতে পারি না। আমি আমার দর্শকের সাথে মজা করি, ফান করি, গান করি, ঠিক আছে? সো তখন দেখা যায় অনেক এনার্জি নষ্ট হয়। আর দর্শকরা যখন আমি স্টেজে থাকি
তখন দেখা যায় যে আমাকে এক একটা গান রিকোয়েস্ট করছে, এই গানটা করো, এই গানটা করো, ফার্স্ট বিটে গান করছে, মানে সবাই তো নাচানাচি করতে চায়, এই মানে বিভিন্ন রিকোয়েস্ট আসতেই থাকে। সো ওইটার একটা ব্যাপার আছে। আর 1 ঘন্টা টানা যখন গান করি, ভয়েসে প্রচুর প্রেশার পড়ে, এটা আসলে খুব টাফ হয়ে যায়। এই জন্য আমার অনেক সময় দেখা যায় যে যখন ঠান্ডা লাগে না, খুব ডিফিকাল্ট হয়ে যায় গান গাওয়াটা। গান গাইতে পারছি না বা কীভাবে গাইবো সব কিছু মিলে খুব ভীষণ সিনসিয়ার থাকা লাগে, ভয়েসের অনেক খেয়াল রাখা লাগে। সো আপনার জীবনে কোনো অপ্রাপ্তি কি আছে যে মনে হয় যে এটা আসলে আমি পেতে পারতাম বা এরকম কিছু? হ্যাঁ, অপ্রাপ্তি এখনো অনেক, মানে এখনো প্রাপ্তি বলতে পারবো না যে খুব একটা বেশি প্রাপ্তি হয়েছে। ডেফিনেটলি পাওয়ার ভয়েসটা আমার ফার্স্ট প্রাপ্তি, যেটা কখনো এক্সপেক্ট করি। আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। আর হ্যাঁ, আমার আরো অনেক অনেক স্বপ্ন আছে, অনেক অনেক না, স্বপ্ন পূরণ হয়নি। আমি অপ্রাপ্তিটা মানে আমি আসলে, আমরা তো প্রাপ্তি সম্পর্কে জানি, ভবিষ্যতে আরো দেখবো যে কর্নিয়ার কি কি পাচ্ছে, কিন্তু কর্নিয়ার নিজস্ব একটা এরকম কিছু কি আছে যে হ্যাঁ এটা আমি পাইনি, এটার কারণে আমার খারাপ লাগে বা কিছু? হ্যাঁ, কিছুটা আছে যে লাইক আমি কি বলবো, আমার এখন যেটা খুব ইচ্ছা সেটা হচ্ছে আমার একটা ভালো একটা গান, যেটা আসলে দর্শক ওই গানটা ভালোবাসবে এবং জানবে যে, এবং এই একটা গান থাকতে হবে যে এই গানটা শুনে মনে করবে যে হ্যাঁ এটা হচ্ছে কর্নিয়ার একটা গান। সো একটা সিলেক্ট, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি, যে আমরা যেমন এক বাক্যে জানতে পারি, এক নামেই। রাইট। সো এইটার একটা অপ্রাপ্তি আছে। সো যদি এটা এখন আমার কাছে মনে হয়, মানে এটা আমি আমার কথা বলতে পারি যে আসলে এটা এখনো অনেক সময় আছে আমাদের হাতে, মানে আপনার হাতেও আছে যে আমরা এক সময় কর্নিয়াকে, এখনো কিন্তু অনেকেই জানে কর্নিয়ার নাম, কিন্তু আমরা তো জানি অনেক, আপনার দর্শক কিন্তু ভক্ত কিন্তু কম না একেবারে। তো আপনি বলছেন এক নামে জানা, এটা হয়তো এখনো হয়নি, কিন্তু আমার গানের মাধ্যমে আমাকে জানা। হ্যাঁ, গানের মাধ্যমে তো হয়তো এটা আবার ভবিষ্যতে খুব জেনে যাবে। তাহলে আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, যে আমরা নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এইটা কি সেটার সাথে রিলেটেড? হ্যাঁ, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, আমি খুব একটা ভবিষ্যৎ মানে এতটা থাকি না যে ভবিষ্যৎ আমি কি করব না করব। আমি প্রেজেন্টে কি করছি এটা একটা ব্যাপার, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। ভবিষ্যতে হ্যাঁ, ভালো একটা, ওইটাই বলছিলাম, ওটা রিলেটেড ডেফিনেটলি, যে আমার কিছু গান থাকবে যেগুলো আমি স্টেজে যখন যাবো তখন আমার দর্শকরা আমাকে ওই গানটা গেতে বলবে। যেমন এখন কিন্তু আমি ম্যাক্সিমামই কাভার সং করে থাকি। আমার একটা গান আছে, ওটা গাংচিলটা আমি করে থাকি। তো শুনি আমরা সেই গানটা, গাংচিল। হ্যাঁ, গাংচিলের রিকোয়েস্ট আমি পেয়েছি যে অনেক গ্রামাঞ্চলে গিয়ে আমি যখন গাংচিলে গান, কারণ গাংচিলে গানটা হচ্ছে একটা ব্যান্ড সং, সফট ম্যালো একটা ব্যান্ড সং। তো এই গানটা যখন গ্রামে আমাকে রিকোয়েস্ট করে, তখন আমি তো ও মাই গড, তখন ভীষণ ভালো লাগে যে অ্যাটলিস্ট আমাদের জেনারেশন যারা ওখানে আছে, গ্রামাঞ্চলে আছে, তারাও কিন্তু এই ধরনের ব্যান্ডের গান শুনে থাকে। সো ভীষণ ভালো লাগে। ওকে, গানটি করছি। গানটির নাম হচ্ছে গাংচিল। গানটির লিরিক টিউন আর কম্পোজ করেছেন হচ্ছে সেতু চৌধুরী। করছি। নীলচে আলোয় প্রতি রাত দুপুরে পচে থাকা অতীতে আনমনা, অবশেষে জানি আমি ভুলতে রাজি। কার ছিল ভুল, কে করেছিল মানা, শত আশা নিয়ে বুকে আমি তাই ভেবেছি, আমি বলবো নয়তো লিখবো তোকে এবার তোর প্রতীক্ষায়। আমি নিঃস্ব আজ প্রায় পথে হারানো গাংচিল, অন্ধ আশায় শুধু প্রহর গলে যায় তোর প্রিয় সেই গাংচিল। অনেক সুন্দর একটা গান, ভীষণ সুন্দর। আমিও এটা শুনলে মানে একটা অন্যরকম মনে হয় যে একটা, হ্যাঁ, একটা ফ্লেভারে চলে যাচ্ছি। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনি আরো মানে যে ফিউচার প্ল্যান যেটা বলছিলেন যে আপনি আরো বেশি গান গাইতে চাচ্ছেন, নিজের একটা অ্যালবাম বের হবে, এছাড়া কি আর কোনো, মানে একটা থাকে না যে আমি ফিউচারে আমার নিজেকে এই জায়গাতে দেখতে চাই,
এই অবস্থায় দেখতে চাই, বা কারোর সাথে কোনো আমি চাচ্ছি না আপনি কম্পেয়ার করেন বা কেউ চায়ও না, কিন্তু তারপরেও যে আমি এরকম একটা জায়গায় যেতে যাচ্ছি, এরকম কিছু কি মনে হয়? আমার এরকম কিছু মানে হচ্ছে আমার একটা ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা বলবো যে আমি খুব পছন্দ করি স্টেজ পারফর্ম করতে। সো আমি একটা স্টেজ পারফর্মার হিসাবে আমাকে আমার যারা আছে দর্শক, বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের বাইরে যারা আছে, সবাই আমাকে স্টেজ পারফর্মের জন্য আমাকে নক করবে। সো স্টেজ পারফর্ম জন্য মানে যখনই এটা চিন্তা করবে যে হ্যাঁ আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, কর্নিয়া কেন, সো এটা আমার অনেক একটা চাওয়া যে এরকম টাইপের কিছু গান করব, এই ধরনের কিছু ইয়ে করবো যাতে দর্শকরা খুব মজা করতে পারি। আমি চাই না যে দর্শকদেরকে খুব একটা দুঃখের গান শোনাতে, আমি নিজেও অনেক পছন্দ করি হাসি খুশি থাকতে, যাতে দর্শকরা খুব মজা করতে পারে সেই ধরনের কিছু গান উপহার দিতে চাই সবসময়। আপনার কাছে আরেকটি যেটা প্রশ্ন আছে যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে মিডিয়ার ক্ষেত্রে একটা মিডিয়াতে যখন একজন সঙ্গীত শিল্পী আসে তখন একটা কমার্শিয়াল ব্যাপার চলে আসে। মিডিয়া যে সঙ্গীত জগৎটাকে যেভাবে দর্শক কিরকম চায় সেইটার কথা চিন্তা করলে কমার্শিয়াল বিষয়গুলোর ব্যাপারে আপনি যেটা বলছেন আমি মনে হয় একটু বুঝতে পারছি। লাইক আমার একটা ভালো লাগা আছে, কিন্তু দেখা যাচ্ছে দর্শকদের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, রাইট? এটা কি কোশ্চেন ছিল? হ্যাঁ এটাই কোশ্চেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পছন্দের বাইরে গিয়ে, অর্থাৎ কমার্শিয়ালি এবং ফিনান্সিয়ালি জিনিসগুলো চিন্তা করে একজন সঙ্গীত শিল্পী নিজের গণ্ডির বাইরে গিয়েও কাজ করছে। হ্যাঁ এই ব্যাপারগুলোকে আপনার কাছে কি মনে হয় যে সঙ্গীতের কি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কিছুটা তো হচ্ছেই, কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকজ আমার কি বলবো, অনেক সময় এরকম হয়েছে যেমন স্টেজ পারফর্ম যখন করতে যাই তখন দেখা যায় যে আমি আমার গান গেতে হচ্ছে, তারপরে ফোক সং করতে হচ্ছে, বিভিন্ন কভার নাম্বার করতে হচ্ছে। বাট অনেক সময় দেখা যায় বাংলাদেশের বাইরে লাইক ইংলিশ নাম্বার আমরা করতেই পারি, কোনো সমস্যা নেই, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো বাট যখন আমাদের পার্শ্ববর্তী দেশের গানগুলো করতে বলা হয়, লাইক হিন্দি সং বা ওরকম যখন বলা হয়, তখন একটু খারাপ লাগে যে স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে যখন বলে যে এই ধরনের গান করুন, তখন কিন্তু একটু আমি আমার বিশেষ করে খুব ভীষণ খারাপ লাগে। সো আমি এক্সপেক্ট করবো যে যাতে এই ধরনের গান না শুনে। আমাদের বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভালো ভালো ফিল্ম হচ্ছে, ভালো ফিল্মের গান হচ্ছে। আমরা যারা নতুন আসছি সবাই বিভিন্ন পছন্দ মতো গান করছি, দর্শকদের পছন্দ মতো গান করছি। সো কেন আমাদের দেশের গান আমরা করছি না, শুনতে চাই না কেন? সো আমার মনে হয় যে এটা দর্শকরা যদি এটা না ঠিক করে কখনোই ঠিক হবে না। সো আমি চাইবো যে দর্শকরা সবসময় আমাদের বাংলাদেশি গানগুলো শুনুন। বাংলাদেশে অনেক 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 ভালো ভালো গান আছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেব, তবে আপনার একটা গান আমরা পুরোপুরি শুনে যাব। দর্শক, আমরা আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তবে আপনাদের পছন্দের শিল্পী কর্নিয়ার কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমরা যাব। ধন্যবাদ, সাথেই থাকুন সবসময়। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর ডেফিনেটলি নিউজ 24-কে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। একটা সুন্দর একটা রবীন্দ্র সঙ্গীত দিয়ে শেষ করতে চাই, আমার একটা ফেভারিট সং। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশোধরা
মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি।